হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক বাংলা। যে আমার বাংলা প্রবন্ধ রয়েছে তোমাদের, সেই আমার বাংলা প্রবন্ধ থেকে মাত্র 3টি বড় প্রশ্ন বলবো 5 মার্কের। সেই 3টি বড় প্রশ্নই যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন করো, আমি আশা করি এই 3টির মধ্যে তোমরা 100% গ্যারান্টি একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। কারণ এই 3টি প্রশ্ন তোমরা এবিটিএ টেস্ট পেপার কিংবা ডাব্লিউবিটিএ টেস্ট পেপার কিংবা ডাব্লিউবিএইচএ টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার দেখো না কেন, তোমরা এই 3টি প্রশ্নই ঘুরে ঘুরে বারবার দেখতে পাবে। আমি বিভিন্ন টেস্ট পেপার অ্যানালাইসিস করেই তোমাদের এই 3টি প্রশ্ন দিচ্ছি। এই 3টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো ভালোভাবে স্টাডি নাও, তোমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে অবশ্যই একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। তোমাদের মেঘের গায়ে যে জেলখানা রয়েছে, সেখান থেকে একটি প্রশ্ন বলবো। এবছর ফাইনাল পরীক্ষায় যদি মেঘের গায়ে জেলখানা থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে তোমাদের এই প্রশ্নটি 100% গ্যারান্টি তোমাদের কমন আসবে। তা ফার্স্টে তোমরা মেঘের গায়ে জেলখানা থেকে এই প্রশ্নটি সববার আগে পড়ে নাও। চলো প্রশ্নটি আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর উপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো? এটি স্টার চিহ্নিত প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি তোমাদের বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে প্রশ্নটি আসে, কিন্তু এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। অথবা মেঘের গায়ে জেলখানা অবলম্বনে বক্সাবন্দি শিবিরের বর্ণনা দাও। কোন কোন পদ্ধতিতে কয়েদিদের শাস্তি দেওয়া হতো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানা পরিচ্ছেদে বক্সার জেলখানা যে পরিচয় পাওয়া যায়, তা হলো জেলখানার গঠন। তোমরা ফার্স্টে পয়েন্ট করবে জেলখানার গঠন। পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যাবে লোহার ফটক। তোমরা যদি প্রথমে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠো, তাহলে তোমরা লোহার ফটক প্রথমে দেখতে পাবে। ফটক পেরিয়ে বাঁদিকে অফিস, কোয়ার্টার এবং সিপাহীদের ব্যারাক। ফটক যখন তোমরা পেরিয়ে যাবে, তখন বাঁদিকেই তোমরা একটি অফিস দেখবে, কোয়ার্টার দেখবে এবং সিপাহীদের যে ব্যারাক রয়েছে সেটা দেখবে। 3টে ফটক পেরিয়ে জেলের অন্দরমহল, এবং 3টি পরপর যখন তোমরা ফটক পেরিয়ে যাবে, তারপরে তোমরা জেলের যে জেলখানা রয়েছে সেই জেলখানার অন্তর্মহল মানে ভেতরের দিকটি তোমরা দেখতে পাবে। পাহাড়ের খাঁজে খাঁজে পাথরের দেওয়াল আর কাঠের ছাদওয়ালা ঘরে থাকে কয়েদিরা। পাহাড়ের খাঁজে খাঁজে যে পাথরের দেওয়াল রয়েছে এবং কাঠের ছাদওয়ালা ঘরে সেই কয়েদিরা থাকে। সমস্ত জেলখানাটা কয়েকটি ইয়ার্ডে বিভক্ত। এক একটি ইয়ার্ডে এক এক রকমের অপরাধীরা থাকে। জেলখানাটা বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত। ধরো এক এক ওয়ার্ডে এক এক রকমের অপরাধী যারা কয়েদি রয়েছে তারা থাকেন। এবারে তোমরা পয়েন্ট করবে ব্যবস্থাপনা। গলায় একটা চাবির রিং ঝুলিয়ে প্রহরারত সেপাই গেটগুলি খুলে খুলে দিলে কয়েদিদের ভেতরে ঢোকায় আর বার করে। তারপর গলায় একটা চাবির রিং ঝুলিয়ে যে পাহারা দেন সেই সেপাই গেটগুলি খুলে দেন এবং কয়েদিরা ভেতর থেকে কয়েদিদেরকে ভেতরে ঢোকায় এবং বার করে দেয় তাদেরকে। কয়েদিদের জীবনযাত্রা। পরে পয়েন্ট তোমরা করবে কয়েদিদের জীবনযাত্রা। জেলখানার প্রাত্যহিক সমস্ত কাজ করতে হয় কয়েদিদের। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ করেও সামান্য ভুল ত্রুটি হলে তাদের উপর নেমে আসে অকথ্য নির্যাতন। এই প্রশ্নটি আমি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ওয়ের টেস্ট পেপার খোলো, তবুও এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। তাই এই প্রশ্নটি আমি নিজে হাতে তোমাদের জন্য নোটটি তৈরি করেছি। যদি তোমরা ঠিক মতো ভালোভাবে স্টাডি নাও এবং এই সেম নোটটি লেখো, তাহলে তোমরা 5-এর মধ্যে 4.5 পেয়ে যাবে। এবারে তোমাদের হাত বাড়াও থেকে একটি প্রশ্ন বলবো। এই প্রশ্নটি এবছর টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন। অর্থাৎ হাত বাড়াও থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নটি তোমাদের 100% গ্যারান্টি আসবে হাত বাড়াও থেকে বছরের জন্য। তাই তোমরা এই প্রশ্নটি সববার আগে পড়ে নেবে। চলো প্রশ্নটি দেখে নিই। তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো।
লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। 1+2+2 এটা দেখো উচ্চ মাধ্যমিক 2016 সালে এসছে। এবছর তোমাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা পরপর দেখে নিই। নিপীড়িত মানবাত্মার নবরূপকার সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের হাত বাড়াও রচনা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। পরে প্যারা করে তোমরা লিখবে, ঈষৎ কুয়াশাচ্ছন্ন এক শীতের সকালে ফরিদপুর গ্রামে গাড়ির ধরার জন্য লেখক রাজবাড়ির বাজারে বসেছিলেন। সকালটা ছিল খুব শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন সকাল। লেখক ফরিদপুর যাওয়ার জন্য রাজবাড়ির বাজারে বসেছিলেন গাড়ি ধরার জন্য। তখন স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে তিনি অনাহার ক্লিষ্ট 12-13 বছরের এক পঙ্গু কিশোরকে দেখতে পান। দুর্ভিক্ষ পীড়িত হতভাগ্য এই মানব সন্তানকেই লেখক সাহায্য করার কথা বলেছেন। অর্থাৎ তিনি বসে আছেন স্টেশনের পাশেই, রাস্তায় যে মিলিটারি ছাউনি রয়েছে তার পাশেই অনাহার ক্লিষ্ট 12-13 বছরের এক পঙ্গু কিশোরকে তিনি দেখতে পেলেন। ওই কিশোরকে তিনি সাহায্য করার কথা বলেছেন। পরের প্যারা করে লিখবে, ক্ষুধাশীর্ণ এই অসহায় মানব সন্তানের মধ্যেই লেখক কৃত্রিম ও মনুষ্য সৃষ্ট মনন্তরের অভিঘাত প্রত্যক্ষ করেছিলেন। অর্থাৎ যে দুর্ভিক্ষ পীড়িত ভয়ঙ্কর দুর্দশার অবস্থা তিনি লক্ষ্য করেছিলেন, তিনি ওই মানব সন্তানের মধ্যেই। তিনি উপলব্ধি করেছিলেন একদল মুনাফালোভী নরপশুর দল সোনার বাংলার নতুন গলায় মৃত্যুর ফাঁস পরিয়ে বাংলাকে শ্মশানে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত। অর্থাৎ তিনি উপলব্ধি করছেন কি, একদল মুনাফালোভী অর্থলোভী নরপশুর দল, তারা সোনার বাংলাকে মৃত্যুর ফাঁস পরিয়ে যেন শ্মশানে পরিণত করছে। তাই তিনি অসহায় কিশোরটিকে সাহায্য করার রূপকের আড়ালে বিশ্বযুদ্ধ ও মনন্তরের করাল গ্রাসে আক্রান্ত অভুক্ত বাংলাকে সাহায্য করার কথাই বলেছেন। অর্থাৎ তিনি রূপকের আড়ালে ওই পঙ্গু কিশোর ছেলেকে সাহায্য করার পাশাপাশি তিনি বিশ্বযুদ্ধ মনন্তরের যে করাল গ্রাস, সেই অভুক্ত বাংলা, সেই বাংলাকে সাহায্য করার কথাই তিনি বলছেন। এবারে তোমরা প্যারা করে লিখবে, কঙ্কালসার অভুক্ত কিশোরটি নিজের ভাঙ্গা কোমর নিয়ে যুদ্ধ আর মনন্তরকে পরাস্ত করে নিজের দুপায়ে উঠে দাঁড়াবার আপ্রাণ চেষ্টায় মত্ত। সে আত্মনির্ভরশীল হতে চায়, অর্থাৎ তার যে মাজা দুটি ভেঙে গিয়েছে তাই তিনি আত্মনির্ভরশীল হতে চান। সে দুটো চোখ ভরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর বাংলার অপরূপ রূপ প্রত্যক্ষ করতে চায়। এই কারণে সে হাত বাড়িয়েছে মানুষের দিকে। তার বাড়িয়ে রাখা হাতের দিকে সকলের সহযোগিতার হাত প্রসারিত করলেই দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকার দূর হবে। এবারে তোমরা প্যারা করে লিখবে, এই কারণেই লেখক চেয়েছেন ব্যক্তির বেদনা সমষ্টির সংকল্প হয়ে উঠুক। তাই তিনি দুর্ভিক্ষ পীড়িত বাংলার প্রতিনিধি স্বরূপ পঙ্গু কিশোরটির উদ্দেশ্যে আমাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করার মানবিক ও সামাজিক কর্তব্যকে স্মরণ করিয়ে দিয়েছেন। এবারে তোমরা গারো পাহাড়ের নিচে থেকে তোমাদের আমি একটি প্রশ্ন বলবো। যদি গারো পাহাড়ের নিচে থেকে প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটি তোমাদের 100% গ্যারান্টি চ্যালেঞ্জ রইল, এই প্রশ্নটি তোমাদের আসবে। চলো প্রশ্নটি আমরা দেখে নিই। হাতির বেগার আর চলল না। হাতির বেগার আইন কি, তা আর চলল না কেন? 3+2 হবে, এটা মার্কিংয়ে ভুল হয়েছে। 3+2 = 5। তোমরা এই প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পড়বে গারো পাহাড়ের নিচে থেকে। হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইন কি, তা আর চলল না কেন? এই প্রশ্নের উত্তর আলোচনা করার পূর্বেই তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও গ্রোথ হয়, এবং চ্যানেলটি যাতে আরও ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, এবং আমি যাতে তোমাদেরকে আরও অনেক অনেক সাহায্য করতে পারি, সেই জন্য তোমরা অবশ্যই আমাকে সাহায্য করবে, এই আশা আমি তোমাদের উদ্দেশ্যে রাখি। চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থে গারো পাহাড়ের নিচে শীর্ষক পরিচ্ছেদে হাতির বেগার নামক একটি অমানবিক আইনের পরিচয় পাওয়া যায়। মাঝে মাঝে জমিদারের শখ হতো হাতি ধরার। তাহলে মাঝে মাঝে জমিদারের কী হতো? শখ হতো হাতি ধরার। কিন্তু হাতি তো তার প্রজা নয় যে সহজেই ধরা দেবে। জমিদারের শখ পূরণ করার জন্য প্রত্যেক গ্রাম থেকে প্রজাদেরকে আসতে হতো। অর্থাৎ জমিদারের যে শখ হাতি ধরা, সেই হাতি ধরার জন্য প্রত্যেক গ্রাম থেকে মানুষকে তিনি নিয়ে আসতেন। এই কাজের জন্য তারা জমিদারের কাছে কোনো মজুরি তো পেতই না, এমনকি নিজেদের খাবার ব্যবস্থাও নিজেদেরকেই করতে হতো।
এই যে জমিদারের শখ পূরণ করার জন্য যে হাতি ধরা, সেই হাতি ধরার জন্য প্রজাদেরকে তিনি কিছুই দিতেন না, এমনকি খাবারের ব্যবস্থা প্রজাদেরকে নিজেদেরই করতে হতো। যে জঙ্গলে হাতি থাকতো সেই জঙ্গলটিকে প্রজারা বেড় দিয়ে ঘিরে থাকতো। আর হাতি ধরার শখ যার, সেই জমিদার সেপাই মন্ত্রী নিয়ে বসে থাকতেন পাহাড়ের উপর উঁচু মাচাতে, এবং যে গ্রামের প্রজারা রয়েছে তারা যে জঙ্গলে হাতি রয়েছে সেই জঙ্গলটিকে পুরো ঘিরে রাখতো, এবং যে জমিদার রয়েছে তিনি সেপাই মন্ত্রীদের নিয়ে পাহাড়ের উঁচুতে মাচাতে বসে থাকতেন। এদিকে হাতি ধরতে গিয়ে কোনো প্রজা মরত সাপের কামড়ে, কেউ বা যেত বাঘের পেটে। তাই জমিদারের শখ পূরণ করতে গিয়ে অনেক মানুষের মৃত্যু হতো। কিন্তু সাধারণ মানুষ এই অত্যাচার বেশি দিন সহ্য করেনি। গোরাচাঁদ মাস্টারের নেতৃত্বে প্রজারা বিদ্রোহী উঠেছিল। এরপর সাধারণ মানুষ তারা কী করলো, গোরাচাঁদ মাস্টারের নেতৃত্বে তারা বিদ্রোহী উঠলেন জমিদারের বিরুদ্ধে। কামারশালায় তৈরি মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে তারা জমিদারের পল্টনের সঙ্গে লড়াই করছিল। জমিদারের লোক বলের কাছে প্রজাদের পরাজয় ঘটলেও হাতি বেগার আইন চিরতরে বন্ধ হয়ে গেছিল। জমিদারের কাছে প্রজাদের পরাজয় ঘটল ঠিকই, কিন্তু তা সত্ত্বেও যে হাতি বেগার আইন, সেই আইনটা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। এই যে তোমাদের সামনে আমি 3টি নোট পরিবেশন করলাম, এই 3টি নোট আমি নিজে হাতে তৈরি করেছি, এবং এই 3টি নোট যদি তোমরা ঠিকমতো পড়ো, স্টাডি নাও, তোমরা তোমাদের আপকামিং যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে আর বেশি দেরি নেই, সেই ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই তোমরা এই 3টি প্রশ্ন সববার আগে পড়ে নাও আমার বাংলা থেকে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।